আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ভয়ঙ্কর আগুন খেলা হয়েছে তা কারা করেছে বলে আপনার মনে হয়? সরকার বলে আওয়ামী লীগ নাকি নিশ্চিহ্ন হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে সরকারই আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। কিন্তু মাঠে যেসব খেলোয়াড়রা এখন মজুদ আছে, মানে জামায়াত, বিএনপি, এনসিপি, সকলেরই ইতিহাস হচ্ছে পেট্রোল বোমা, বাস পোড়ানো এবং মেট্রো রেল, বিটিভিতে আগুন দেওয়া। এসব ইতিহাসের সঙ্গে তো আওয়ামী লীগকে মেলাতে পারবেন না চাইলেও। তাহলে আপনি বলুন, আগুনটা দিচ্ছে কারা? আসুন বোঝার চেষ্টা করি ব্যাপারটা। অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে সবচেয়ে বড় ভুলটা করেছে সেটা এখন প্রমাণিত হয়ে গেছে, আবারও প্রমাণিত হচ্ছে। 13 তারিখ শেখ হাসিনার বিরুদ্ধে সাজানো মামলার রায় দেওয়ার দিন আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে এখন পুরো দেশটাই যে অচল হয়ে পড়েছে সেটা ইউনূস প্রশাসন স্বীকার না করলেও প্রকৃত অবস্থা প্রমাণ করছে যে সর্বত্র এই লকডাউনের আছড় পড়েছে। এমনকি আজকে জামায়াতের নেতৃত্বে 8টি ধর্মবাদী দলের জুলাই সনদ গণভোট আদায়ের দাবিও কেমন যেন অসার হয়ে গেছে, সেকেন্ড হেডলাইন হয়ে গেছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে 13 তারিখ বন্ধ ঘোষণা করা হয়েছে অলমোস্ট। বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত ক্লাস নেবে না বলে জানিয়েছে। এমত অবস্থায় আওয়ামী লীগের ডাকা লকডাউন যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করতে চাইছে বা করছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দুদিন আগে থেকেই মনে হচ্ছে বাংলাদেশ কার্যত অকার্যকর হয়ে গেছে। আর এই কারণে এই লকডাউন পালনের জন্য বাসে আগুন দেওয়া কিংবা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন আওয়ামী লীগের পড়ছে না। বরং মাঠে থাকা জামায়াত এবং এনসিপির গুন্ডারা নির্বাচন ঠেকাতে আবারও অগ্নি সন্ত্রাস করছে এবং আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তার প্রমাণ অনেক জায়গায় পেয়ে যাবেন, বিশেষ করে এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং তাজা ককটেল পাওয়া যাওয়ার পর সেখানে খালি হাতে, কোনো কিছু ছাড়াই খালি হাতে ককটেল তুলে নিয়ে পানিতে চুবাচ্ছে বলে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে এটা যে একটা খেলা। বিএনপি জামায়াতের রাজনীতির ইতিহাস ঘেটে দেখলে বোঝা যায় আগুন আর ধ্বংসযজ্ঞ তাদের পুরনো কৌশল। 2013 থেকে 2015 সালের মধ্যে যে ভয়াবহ আগুন সন্ত্রাসে শত শত মানুষ পুড়ে মারা গিয়েছিল তার সব কটির পেছনে ছিল এ দলগুলোর নেতাকর্মীরা। সাধারণ মানুষ, শ্রমজীবী, চালক কেউ রেহাই পায়নি। রাজধানী থেকে গ্রাম, অফিস যাত্রীবাহী বাস থেকে ট্রাক, কোথাও নিরাপত্তা ছিল না। সে সময় মানুষ পুড়ে মরেছিল কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তাদের সেই ইতিহাস আবার ফিরে আসছে, শুধু ভিন্ন মোড়কে। যারা আগেও আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তারা এখন আওয়ামী লীগের নামে আগুন লাগিয়ে একই নাটক সাজাচ্ছে। এটি তাদের পুরনো রিভার্স গেম। জামায়াতের বিশেষত্বই হলো পরিস্থিতিকে উল্টে দেওয়া, নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপানো। এরা ছাত্রলীগে ঢুকে আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে বিএনপির কাঁধে সওয়ার হয়ে নিজেদের হাতে সহিংসতা ঘটিয়ে পরে সেই দায় আওয়ামী লীগের উপর চাপায় এবং বিএনপির উপরও চাপায়। এমন বহু নজির অতীতে আছে। বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড ছিল সেই ছকের অংশ, যেখানে মূল খুনি পরবর্তীতে জামায়াতের আশ্রয়ে জেল থেকে পালিয়ে যায়, অথচ আওয়ামী লীগের ছাত্ররা আজও শাস্তি ভোগ করছে। রসরাজ দাসের কথা মনে করুন আপনারা। হিন্দু ছেলের নামে ভুয়া আইডি খুলে নবীকে নিয়ে কটূক্তি করে নিজেরাই হিন্দু গ্রাম জ্বালিয়ে দিয়েছিল জামায়াতি গোষ্ঠী। এরপর আবার তারা ধর্মরক্ষার মুখোশ পরে মাঠে নামে। এভাবেই তারা মানুষকে বিভ্রান্ত করে, সমাজে ঘৃণা ছড়ায়, তারপর সেই বিশৃঙ্খলার দায় অন্যের উপর চাপায়। এবারও তারা সে পথেই হাঁটছে। এখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তখন যারা এই শূন্যতায় লাভবান হচ্ছে তারা হলো সেই পুরনো আগুনের খেলোয়াড়রা। বিএনপি, জামায়াত তাদের নতুন মুখোশে, এনসিপি আর ধর্মীয় জোটগুলো বুঝে গেছে যে রাজনৈতিকভাবে তারা টিকতে পারছে না। তাই আবার তারা সহিংসতার পুরনো ফর্মুলায় ফিরছে। আগুন লাগাও, ককটেল ফাটাও, ভয় ভীতি সৃষ্টি করো, তারপর বলো আওয়ামী লীগই করছে। তাদের এই কৌশল শুধু নৈতিকভাবে নিকৃষ্ট নয়, বরং বিপজ্জনকভাবে অমানবিকও। ঢাকায় সাম্প্রতিক চোরাগপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ আর বাসে অগ্নিসংযোগ, এসব ঘটনার লক্ষ্য একটাই, নির্বাচন বানচাল করা। কিন্তু এখনো পর্যন্ত কোনো ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ নেই, বরং পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে জামায়াত, শিবির এবং বিএনপির কর্মীদের নাম। তারা জানে আওয়ামী লীগের শান্তিপূর্ণ আন্দোলনই তাদের সবচেয়ে বড় ভয়। কারণ আওয়ামী লীগ মাঠে নামলেই জনগণ সাড়া দেয়, কিন্তু আগুন সন্ত্রাসীরা কেবল ভয় পায় জনগণের এই ঐক্যকে।
আওয়ামী লীগের সঙ্গে সাধারণ জনগণ যখন মিলে যায় তখন এক অপ্রতিরোধ্য শক্তি তৈরি হয়, সেই শক্তিকে এদের ভয়। 2013 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো আন্দোলনে সাধারণ মানুষ বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে নজির নেই। হাজারো ঝটিকা মিছিল হয়েছে, কর্মসূচি হয়েছে, প্রতিবাদ হয়েছে, কোথাও আগুন জ্বালানোর নজির নেই। কিন্তু বিএনপি জামায়াতের আন্দোলনের মানেই পেট্রোল বোমা, মানুষ পোড়ানো, রেল লাইন ধ্বংস, বাস পুড়িয়ে সাধারণ মানুষ হত্যা করা। তারা যতই আওয়াজ তুলুক, বাংলাদেশের মানুষ জানে এই রাজনীতির মালিক আসলে কারা। আমরা স্মরণ করতে পারি, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন, পৃথিবীর কোথাও রাজনৈতিক উদ্দেশ্যে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার নজির নেই, এটা শুধু বাংলাদেশে বিএনপি জামায়াতই করে। একথার সত্যতা আজ আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। কমনওয়েলথ পর্যন্ত বলছে যে গত 20 বছরে এমন রাজনৈতিক সহিংসতা আর কোথাও দেখা যায়নি যা বাংলাদেশে দেখা গেছে। অথচ আজ এই দলগুলোকেই কেউ কেউ মানবাধিকারের মুখোশ পরে রাজনৈতিক সংলাপের দাবিতে সহযোগিতা করছে। এটা যেমন হাস্যকর তেমনি বিপজ্জনক। ইউনূস প্রশাসন এখন বলছে লকডাউনকে কেন্দ্র করে আগুন লাগছে, অথচ তারা দেখতে চাইছে না যে জনগণ নিজের ইচ্ছায় ঘরে আছে। শহর বন্ধ, দোকানপাট বন্ধ, কারণ মানুষ আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ কেন আগুন দেবে বলুন তো? যে দল স্বতঃস্ফূর্তভাবে গণ আন্দোলনে জনসমর্থন পাচ্ছে, তার আগুন লাগানোর তো কোনো কারণ নেই। বরং এই মুহূর্তে একমাত্র যুক্তি হচ্ছে যারা এই লকডাউন ব্যর্থ করতে চায় তারাই আগুন দিচ্ছে। এই যে ভয়ঙ্কর অচলাবস্থায় দেশটাকে ফেলেছে ইউনূস এবং তার জুলাই সন্ত্রাসের সঙ্গীরা, সেটা এড়ানো যেত যদি দেশে স্বাভাবিক রাজনৈতিক স্রোত অব্যাহত থাকতো, যদি আওয়ামী লীগের মতো সবচেয়ে বড় রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ না করা হতো, যদি না হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা আর লাখ লাখ নেতাকর্মীকে জেলে বা জুলুম না করা হতো তাদের উপরে। বাংলাদেশটাকে যে বারবার আওয়ামী লীগই রাজনীতিকরণ আর দখলদারদের হাত থেকে রক্ষা করতে পারে, অতীত যেমন তা প্রমাণ করেছে, এখনো সে প্রমাণ আমরা পাচ্ছি। সুতরাং আওয়ামী লীগের আগুন সন্ত্রাস করার দরকার নেই, দরকার পড়ছে না, কারণ মানুষ আওয়ামী লীগের সাথে আছে, মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যায়নি। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলেই দেখতে পাবেন যে হাজার হাজার লোক, লাখ লাখ মানুষ বলছে আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম মানুষগুলো তো আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, তারা তো মানে সমাজ থেকে, রাষ্ট্র থেকে উধাও হয়ে যায়নি, তাই না? আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন না কেন, আপনার বিবেক কি বলে? আওয়ামী লীগ এই আগুন সন্ত্রাসের ট্রেনিং তাদের আছে? আমার মনে হয়নি, আমি সেটা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ, পারবে কি? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার, আর আওয়ামী লীগ গত 16 মাস যাবৎ নিষিদ্ধ অবস্থায়, 16 মাস নয়, এই বছরের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই নিষিদ্ধ থাকবার পরেও আওয়ামী লীগ জেগে উঠেছে, জোরালোভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল 13 নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারাও জোরালোভাবে জোর দিয়ে দাবি করছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। আসলে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এগুলো কি আওয়ামী লীগ করছে কিনা সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের আমরা এই যে এতদিন যাবত যে মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, কর্মসূচি হচ্ছে, কোথাও এখন পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু দেখিনি। এই জ্বালাও পোড়া আমরা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে কুখ্যাত স্বীকৃতি অর্জন করেছে। আজকে যে বিএনপি জামাত কিংবা কোনো থার্ড পার্টি জঙ্গি সংগঠন ককটেল বিস্ফোরণ করে কিংবা বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে না, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লকডাউন থামিয়ে দেবে, আসলে কি পারবে? সত্যিকার অর্থে পুলিশের অবস্থা যদি দেখেন, পুলিশ কিন্তু প্রচন্ড দুর্বল একটা ভিত্তির মধ্যে দাঁড়িয়ে গেছে গত 16 মাসে। গত 5 অগাস্ট সময়কালে পুলিশের উপর বর্বরচিত হামলা করে
পুলিশ মেরে ফেলানো হয়েছে, তারপর থেকে পুলিশের মনোবলটা ভেঙে ফেলানো হয়েছে এবং পুলিশের এই মনোবল আর চাঙ্গা হয়নি। এই চাঙ্গা করবার যে দায়িত্ব, যে নেতৃত্ব, নেতার, পুলিশের সেই নেতা নেই। এই মুহূর্তে আপনি যদি পুলিশের মধ্যে দেখেন যে একদম টপ থেকে আইজিপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিট প্রধান, বিভিন্ন রেঞ্জ ডিআইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ প্রধান ইত্যাদি, তারা কিন্তু অপেশাদার, অনভিজ্ঞ। তারা একটা পর্যায়ে আছে না, যে একটা পর্যায়ে দায়িত্ব পালন করে এখানে গেলাম। এই মুহূর্তে এমন ইউনিট প্রধানও আছেন যিনি একটা জেলাও চালাননি, তাকে দেওয়া হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিংবা রেঞ্জ প্রধান, রেঞ্জ ডিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে। অনভিজ্ঞতার কারণে নানা রকম বিকৃতি ঘটনা ঘটছে, বিকৃতি কথাবার্তা বেরিয়ে আসছে। এই যে আপনারা দেখলেন যে গতকালকে সিএমপি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাইরেক্ট ব্রাশ ফায়ার করবার হুমকি দিয়েছেন। এটি কি কোনো পেশাদার, পেশা সুলভ কথাবার্তা, পেশাদার আচরণ? আচরণ নয়। শীর্ষ নেতৃত্ব আসলে অনভিজ্ঞ এবং অপেশাদার। এই অনভিজ্ঞ অপেশাদার নেতা দিয়ে পুলিশকে একটা কন্ট্রোল, একটা শৃঙ্খলা বাহিনী আমরা আজ থেকে 1.5 বছর আগে বা তার আগে যেটি দেখেছি, সেই জায়গাটায় পুলিশ নেই। সর্বস্তরে পুলিশের মধ্যে চাকরি নিয়ে এখন একটা বিতৃষ্ণ এসে গেছে, সংশয় এসে গেছে। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে বহু পুলিশ অন্যায়, একদিকে তাদের উপর হামলা হয়েছে, আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে এখনো পর্যন্ত টেনশনে আছে যে কোনো সময় চাকরি না চলে যায়। এই যে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তাকেও বলা হতো বর্তমান ব্যবস্থার পক্ষের মানুষ, কিন্তু আপনারা দেখলেন যে 2 দিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই কারণে চাকরি হারানোর ভয়ে ভীত পুলিশ। এই পুলিশ আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে, নেতারা যেভাবে বলছেন যে সত্যিকার অর্থে যদি রুখে দাঁড়ায় কিংবা এই যে অবৈধ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে ঢাকায় আসতে পারে, পুলিশের পক্ষে সম্ভব না। আরো ইতিবাচক দিক আছে, দেখুন সেনাবাহিনী মাঠ থেকে 50% গত 5 নভেম্বর থেকেই উঠে গেছে। 30,000 মাঠে থাকতো সারা বাংলাদেশে, এখন 15,000-এরও কম সেনা, নৌ, বিমান, বিভিন্ন বাহিনী যে মাঠে ছিল। এবং গতকালকে এই যে সীমিত যে বাহিনীটা আছে বাহিরে, গতকালকে নতুন করে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হয়েছে। এটি জারি হওয়ার কথা ছিল না, এটা হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব ছিল, এমন আলাপ আলোচনা ছিল, কারণ সেনাবাহিনী পুরোটা উঠে যাওয়ার কথা। আপনারা শুনেছেন যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে একতরফা কোনো নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করবে না। সেই জায়গায় সেনাবাহিনী আস্তে আস্তে আসলে উঠে যাবে। কিন্তু গতকালকে অনেক দেন দরবার করে, অনেক রিকোয়েস্ট করে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং এটি ব্যতিক্রমী। গত 1.5 বছরে প্রায় 2 মাস করে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হতো, কিন্তু গতকালকে বাড়ানো হয়েছে 3.5 মাসের জন্য, আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আজকে থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকবে। ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, নির্বাচন হয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা হবে। সেই সহিংসতা কালেও কমপক্ষে 15 দিন যাতে সেনাবাহিনী মাঠে থাকতে পারে, এই জন্য আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার ঘোষণা করা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই যে 3.5 মাস সময়, এর মধ্যে 1 সপ্তাহ পরে ঘটতে পারে, 1 মাস পরে ঘটতে পারে, ভিন্ন ঘটনার আভাস আমরা পাচ্ছি বিভিন্ন ক্ষেত্র থেকে। পুলিশ আছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সীমিত সংখ্যক আছে, এবং আজকে যেটি জানা গেল যে ঢাকা এবং ঢাকার আশপাশে বিজিবি নামানো হয়েছে। এতে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই যে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো তৎপরতা রোধ এবং নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আজকে বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীতে 12 প্লাটুন ও ঢাকার আশপাশের জেলায় 2 প্লাটুন সহ মোট 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 1 প্লাটুন মানে সর্বনিম্ন জনবলের যে ইউনিটটা, বিশেষ করে আর্মি কিংবা বিজিবির সেই ইউনিটটা, এই ইউনিটে ম্যাক্সিমাম 30, 40 বা 50 জন ম্যাক্সিমাম সদস্য থাকে।
তাহলে 12 বা 14 প্লাটুনে কতজন সদস্য থাকতে পারে তাহলে চিন্তা করুন। তারা মোবাইল ডিউটি পালন করবে। সব কথার শেষ কথা, পুলিশ সক্রিয় নয় সত্যিকার অর্থে। সেনাবাহিনী অর্ধেক উঠে গেছে, খানিকটা আছে। বিজিবি 12 প্লাটুন রাজধানীতে। যেটাই হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা আপনি হিসাব করুন বা যেটি হোক না কেন, সব কথার শেষ কথা, আওয়ামী লীগ নেতারা যেভাবে বলছেন সেইভাবে শক্তি সামর্থ্য নিয়ে যদি রাজধানীতে দাঁড়াতে পারে, এই শৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ হবে না। এবং অন্যান্য যে রাজনৈতিক দল প্রতিরোধ করবে বা দাঁড়াবে, এখন পর্যন্ত আমরা আগামীকালকে কেন্দ্র করে বিএনপির কোনো মুখোমুখি কর্মসূচির কথা শুনিনি। জামাত, শিবির বা এরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচির কথা শুনলেও সেগুলো জোরালো নয়। সেই জায়গায় বারবারই বলছি যে পুলিশ লকডাউন রুখে দেওয়ার যতই হম্বিতম্বি করুক না কেন, আওয়ামী লীগের শক্তির উপর নির্ভর করবে আগামীকালকের পরিস্থিতি। এবং এটি বলবো না যে আগামীকালকে ইউনূস সরকারের একদিনের লকডাউনের ইউনূস সরকারের পতন রচিত হয়ে যাবে, অন্ততপক্ষে প্রেক্ষাপট রচিত হবে। আগামীকাল যদি শক্তি সামর্থ্য দেখাতে পারে আওয়ামী লীগ, তাহলে ইউনূস সরকারের বিদায় বা পতনটা সময়ের ব্যাপার। এরপরের ধাপে কালকে হয়তো এটাকে বলতে পারেন ট্রেলার, আর চূড়ান্ত মুভিটা শো করা হবে হয়তো পরের ধাপে। এখন আগামীকালকের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করছে যে আওয়ামী লীগ আসলে কি করবে। আওয়ামী লীগের করতেই হবে দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে। এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া কোনো ভরসার জায়গা আমরা দেখছি না। ইউনূস সরকার গণবিরোধী সরকার, জনবিরোধী সরকার। ইউনূস সরকারকে যারা সমর্থন দিচ্ছে, বিএনপি, জামাত, এনসিপি এবং ওয়ান ম্যান শো পার্টিগুলো, তারাও যেহেতু ইউনূস সরকারের সমর্থক, তারাও জনবিরোধী, জনবিরোধীর জায়গায় বিপক্ষ অবস্থান এই মুহূর্তে আওয়ামী লীগেরও খালি আছে। আওয়ামী লীগ যদি এটিকে মিস করে, ফেল করে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে বাংলাদেশ চূড়ান্ত বিচারে ব্যর্থ হয়ে যাবে। আমাদের শেষ আলোটা এখনো পর্যন্ত আওয়ামী লীগ জাগিয়ে রেখেছে। আমরা প্রত্যাশা করব শেষ পর্যন্ত আওয়ামী লীগ আগামীকালকের লকডাউন কর্মসূচি সফল করে পরবর্তী পদক্ষেপে নিয়ে যাবে। এই মুহূর্তে এ পর্যন্ত।